ছাত্রছাত্রী বন্ধুরা দেখো, আজকের আমরা একটা নতুন ভিডিও নিয়ে এলাম। সেটা হলো শিলা ও খনিজ পদার্থ এই অধ্যায় থেকে, অধ্যায় 4 তোমাদের। এই অধ্যায় থেকে আমরা যে প্রশ্নগুলো, প্রশ্ন উত্তর ভিডিও এটা, এই প্রশ্ন উত্তর ভিডিওতে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, মানে শর্ট প্রশ্ন যেগুলো হয় সেই ভিডিও নিয়ে এলাম। সেটা হচ্ছে এখানে 35টা প্রশ্ন আছে, তার উত্তরগুলো দেওয়া আছে। সেগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং যেখানে যেখানে প্রয়োজন হবে বুঝিয়েও দেওয়া হবে সেই উত্তরের। ঠিক আছে। আর তার আগে বলি যে তোমরা যারা ম্যাথামেটিক্স মানে অঙ্কে যদি কোনো সমস্যা থাকে, আমাদের এই নতুন যে এই চ্যানেলটাতে, এখানে তোমরা, এটা কিছুদিন হয়ে গেছে চ্যানেলটাতে তোমরা গিয়ে দেখতে পারো। এখানে তোমাদের ক্লাসের জন্য ভিডিও আপলোড করা হচ্ছে। এখন নতুন যে ভিডিওটা আপলোড করা আছে সেটা হচ্ছে তোমাদের যে সেকেন্ড সেমিস্টারের জন্য, সেকেন্ড সামেটিভের জন্য যে প্রশ্ন উত্তর ভিডিও, সেই ভিডিও আমরা আপলোড করে রেখেছি, তোমরা ওটা দেখে নিতে পারো। এই ধরনের ভিডিও আমরা আপলোড করতে থাকবো। যে ওই ভিডিওতে তোমরা যেটা পাবে, যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাবে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, এইরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা ওটা দেখতে চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, ওখানে গিয়ে সাবস্ক্রাইবটা করে নেবে, তাহলে যখন ভিডিও আপলোড করব তোমরা পেয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, মাটির যত গভীরে, মাটির মানে পৃথিবীর এখানে বোঝানো হচ্ছে, যত গভীরে যাওয়া যায় তত ড্যাশ ও ড্যাশ বাড়ে, তত চাপ ও উষ্ণতা বাড়ে। প্রথমটা হবে চাপ, তারপর উষ্ণতা। এবার পৃথিবীর গভীর পৃথিবীর গভীরে হবে, ওটা গভীর লেখা ছিল। পৃথিবীর গভীরে পাথর কোন অবস্থায় থাকে? সেটা হচ্ছে তরল অবস্থায়। অনেক গভীরে, যত গভীরে যাবে সেখানে দেখবে তরল অবস্থায় পাথর আছে। তারপরে জমাট বাঁধা লাভা হলো ড্যাশ, জমাট বাঁধা লাভাটাই হলো আগ্নেয় শিলা। তারপরে দেখো, রেল লাইনের কালো পাথরগুলো কোন ধরনের আগ্নেয় শিলা? রেল লাইনে যে কালো পাথর সেটা হলো ব্যাসল্ট জাতীয় আগ্নেয় শিলা। ঝামা পাথর কী ধরনের আগ্নেয় শিলা? ঝামা পাথর দেখো পিউমিস জাতীয় আগ্নেয় শিলা। তারপরে কোন পাথরে অনেক ছিদ্র দেখা যায়? সেটা ওই পিউমিস পাথরে বা ঝামা পাথর যেটাকে বলা হয়। তারপরে উত্তপ্ত ম্যাগমার উপরে ফেনার মতো অংশ তাড়াতাড়ি জমে গিয়ে কোন আগ্নেয়শিলা তৈরি হয়? এটাও ওই পিউমিস আগ্নেয়শিলা। কোন শিলায় অনেক সময় ফসিল বা জীবাশ্ম পাওয়া যায়? সেটা হলো কি পাললিক শিলা। এবার দেখো, মার্বেল পাথর কোন শিলার পরিবর্তনে তৈরি হয়? মার্বেল পাথর সেটা হচ্ছে দেখো চুনা পাথর, মানে মার্বেল পাথরটা চুনা পাথরের পরিবর্তনে তৈরি হয়, মানে চুনা পাথর পরিবর্তিত হয়ে আর কি মার্বেল পাথরটা তৈরি হয়। এবার দেখো বলেছে সেলের পরিবর্তনে কোন শিলা তৈরি হয়? সেল একটা শিলা, এটাও আবার কোনো একটা শিলার পরিবর্তনে তৈরি হয়েছে, সেটা হচ্ছে সেলের পরিবর্তনে কোন শিলা তৈরি হয়? আচ্ছা, সেলের পরিবর্তনে সেলটা পরিবর্তিত হয়ে আর কি কোনটা হচ্ছে? সেল পরিবর্তিত হয়ে তৈরি হয় স্লেট। তারপরে নিশ কোন শিলার পরিবর্তনে তৈরি হয়? নিশটা তৈরি হয় কোন শিলা পরিবর্তিত হয়ে নিশ তৈরি হয়? সেটা হলো গ্রানাইট। কোন ধাতুর বাসনপত্র অনেক দিন বাতাসে পড়ে থাকলে সবুজ ছোপ ধরে? সেটা হলো তামার বাসনপত্র যদি বাতাসে পড়ে থাকে তাহলে সবুজ ছোপ ধরে। তারপর দুটি ধাতুর নাম করো যাদের প্রকৃতিতে কেবল যৌগ অবস্থায় পাওয়া যায়, মৌল অবস্থায় পাওয়া যায় না। সেটা হলো অ্যালুমিনিয়াম ও দস্তা। আরও আছে তার মধ্যে দুটো। প্রশ্নটা ভুল হচ্ছে, কোন ধাতু প্রকৃতিতে মৌল অবস্থায় পাওয়া যায়? ঠিক আছে, কোন ধাতু হবে প্রকৃতিতে মৌল অবস্থায় পাওয়া যায়? সেটা হলো সোনা। এছাড়া আরও আছে, সোনা, রূপা, এগুলো মৌল অবস্থায় পাওয়া যায়। তারপরে খনিজ থেকে ধাতুকে আলাদা করে নেবার পদ্ধতিকে বলে ড্যাশ, সেটা হলো ধাতু নিষ্কাশন। তারপরে বক্সাইট থেকে কোন ধাতু পাওয়া যায়? বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম। তারপরে হেমাটাইট থেকে কোন ধাতু পাওয়া যায়? হেমাটাইট থেকে পাওয়া যায় লোহা। তারপরে লোহা বা আয়রন বলে। তামার দুটি আকরিকের নাম লেখো। আকরিক হচ্ছে কপার গ্ল্যান্স আর একটা হচ্ছে ম্যালাকাইট। তারপর লোহার দুটি আকরিকের নাম লেখো, একটা হচ্ছে হেমাটাইট আর একটা ম্যাগনেটাইট। অ্যালুমিনিয়ামের দুটি আকরিকের নাম লেখো, সেটা হচ্ছে বক্সাইট, গিপসাইট।
তারপরে বক্সাইটে প্রধানত কী কী মৌল থাকে? বক্সাইটে দেখো অক্সিজেন ও অ্যালুমিনিয়াম ও অক্সিজেন। তারপরে কপার গ্রাংসে প্রধানত কী কী মৌল থাকে? কপার গ্রাংসে থাকে কপার বা তামা বলে যেটা, আর হচ্ছে সালফার। এবারে দেখো পরের প্রশ্নটা, হেমাটাইট আকরিকে প্রধানত কী কী মৌল থাকে? হেমাটাইটে থাকবে লোহা এবং অক্সিজেন। ব্রোঞ্জ তৈরি হয় কোন কোন ধাতু মিশিয়ে? ব্রোঞ্জটা দেখো তামা, টিন এবং কিছুটা দস্তাটা কিছুটা, তাই দস্তাও। ঠিক আছে, তোমাদের বইতে শুধু দেখবে তামা টিন আছে, কিন্তু তামা টিন ছাড়াও দস্তা লাগে। তারপরে কোন কোন ধাতু মিশিয়ে পিতল তৈরি হয়? পিতল হচ্ছে তামা ও দস্তা। ঠিক আছে, তারপরে কাঁসা তৈরি হয় কোন কোন ধাতু মিশিয়ে? কাঁসা হয় তামা ও টিন। কাঁসা তৈরি হয় কি? তামা ও টিন মিশিয়ে। এই যে কাঁসা আর ব্রোঞ্জের মধ্যে কাঁসাটা তামা ও টিন, আর ব্রোঞ্জটা তামা টিন তার সঙ্গে দস্তা, হচ্ছে পার্থক্য। হ্যাঁ, তারপরে একটি সংকর ধাতুর নাম লেখো যাতে অধাতু মেশানো থাকে। মানে সংকর ধাতু সাধারণত ধাতু আর ধাতুদের মিশিয়ে সব সংকর ধাতু তৈরি হয়, কিন্তু কোনো কোনো সংকর ধাতু আবার ধাতুর সঙ্গে অধাতু মিশিয়ে থাকে। সেটা হলো একটা, যেমন ইস্পাতে কী থাকে? লোহার সঙ্গে কার্বন থাকে সামান্য। ইস্পাত লোহার চেয়ে ড্যাশ এবং অনেক ড্যাশ সহ্য করতে পারে। ইস্পাত লোহার চেয়ে শক্ত এবং অনেক ভার সহ্য করতে পারে। শূন্যস্থানগুলো এগুলো হবে। ঠিক আছে, তারপরে ক্রোমিয়ামের সঙ্গে থাকলে লোহার রাসায়নিক বিক্রিয়া করার ক্ষমতা কিছুটা বেড়ে যায়। এটা সত্য না মিথ্যা? এটা হচ্ছে মিথ্যা। এবারে পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্নটা বলছে যে ধাতুর জিনিস জোড়া দেওয়ার কাজে ব্যবহৃত হয় কোন সংকর ধাতুর জিনিস জোড়া দেওয়ার কাজে? সেটা হলো রাংঝাল, তাকে রাংঝাল বলে। তারপরে পরবর্তী প্রশ্ন, গয়নার সোনা এক ধরনের সংকর ধাতু। এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য, গয়নার সোনা এক ধরনের সংকর ধাতু। পরবর্তী প্রশ্ন যেটা, ইলেকট্রিক ফিউজ তারের ধাতু এক ধরনের সংকর ধাতু। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা হচ্ছে সত্য। ঠিক আছে, এবারে পরবর্তী প্রশ্ন দেখো 33 নম্বরে বলেছে অশ্ব মানে ড্যাশ। এটা কী হবে? অশ্ব মানে হলো পাথর। অশ্ব মানে পাথর। পরবর্তী প্রশ্নটা কী আছে? সব ফসিলই পাথুরে দেয়া বসে। বলে সব জীবাশ্ম তারা শুধু পাথুরে দেয়া বসে। এটা সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা। তারপরে লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপ হলো এক ধরনের ফসিল। এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য। লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর পায়ের ছাপ হলো এক ধরনের ফসিল, এটা সত্য। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের 35টা প্রশ্ন। 35টা প্রশ্ন, তার উত্তরও দেওয়া হলো। ঠিক আছে, তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাদের প্রয়োজন ভিডিওটা। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইবটা করে নিও, আর যারা করেছো তাদেরকে শুভেচ্ছা এবং এই চ্যানেলে স্বাগত। তাহলে ভালো থেকো, আজকের এই পর্যন্ত।